হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমরা ভিনল্যান্ড সাগার ফার্স্ট সিজনের ফার্স্ট এপিসোডটি এক্সপ্লেইন করব। তো অনেকেই অবাক হয়ে যেতে পারেন যে আমরা ওয়ান পাঞ্চ ম্যান থেকে আবার ভিনল্যান্ডে কেন শিফট হলো। এর কারণটি হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান অনেক পুরনো একটি অ্যানিমে, তো যার কারণে সেটাতে সেরকম একটি রেসপন্সিবিলিটি পাচ্ছি না, তো যার কারণে আমি ভিনল্যান্ড সাগা দিয়ে ট্রাই করব। তো যদি এটাতেও সেরকম একটি ভিউ না হয় তাহলে আমরা অন্য কোনো অ্যানিমেতে শিফট হবো। চলেন আজারা বকবক বাদ দিয়ে মেইন ভিডিওতে চলে যাই। তো এই ভিনল্যান্ড সাগার বিষয়টি বলি, এটি হচ্ছে 2019 সালের মাপ্পা কোম্পানি থেকে রিলিজ হওয়া একটি অ্যানিমে। তো মাপ্পা কোম্পানিকে অবশ্যই চিনে থাকবেন, সেটি হচ্ছে জাপানের অন্যতম একটি অ্যানিমে কোম্পানি। সেখানে আপনি জুজুৎসু কাইজেন, অ্যাটাক অন টাইটান এরকম ভিনল্যান্ড সাগার মতো অ্যানিমে পাবেন, মানে সব লিজেন্ডারি অ্যানিমেগুলো কিন্তু সেই মাপ্পা কোম্পানি। তো এই অ্যানিমেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমরা প্রতিদিন একটা করে এপিসোড দেওয়ার চেষ্টা করব। এই সিনেমা আর অ্যানিমেতে কিন্তু আমি একদমই নতুন, তো কাজেই আমার ভুলভ্রান্তি হতে পারে, তো আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে এখানে দেখবেন ভুল হয়েছে সেটা আমাকে কমেন্টে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই এপিসোডের শুরুতে আমাদেরকে থর্স নামের একজন ব্যক্তিকে দেখানো কিনা ভিনল্যান্ড নামের একটি জায়গাতে বসবাস করছে, এবং তখনই তার ওয়াইফ হেলগা তাকে পাশ থেকে ডাক দেয়, এবং তখনই আমরা দেখতে পাই এই সুন্দর ভিনল্যান্ডের মধ্যে একটি মৃত ব্যক্তির হাত থর্স দেখতে পাই, এবং তখনই তার চোখ খুলে এবং আমরা দেখতে পাই সেই সমুদ্রের মধ্যখানে একটি যুদ্ধক্ষেত্রে রয়েছে। আর আমরা দেখতে পাই থরের উপরে অনেক রকমের অ্যাটাক হচ্ছিল, কিন্তু থর সেগুলোকে ডজ করে দিয়ে তাদেরকে মেরে ফেলে, এবং তখনই পিছন থেকে আরেকটি লোক চলে আসে যার নাম হচ্ছে থরকেল। এই থরকেল এসে আবার তার পাশের শত্রুগুলোকে মেরে থর্সকে বলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? থর্স তখন বলে যে আমি হুট করে ঘুমিয়ে পড়েছিলাম, তো যার কারণে আমি একটু কাজে মন দিতে পারিনি, তো দেখো এবার আমি ভালোভাবে যুদ্ধ করছি। থর্স তো এখানে মিথ্যা কথা বলে, এটা তো আমরা বুঝতেই পেরেছি, কারণ সে তো ভীষণ দেখছিল। তো তখনই এখানে সেরকম লেভেলের একটি অ্যানিমেশন লেভেল দেখানো হয়, এবং থর্স তখন তার বন্ধু থরকেলকে বলে যে দেখো এখানে অনেক বিপদের মধ্যে আমরা রয়েছি, তারা আরেকবার আক্রমণ করে তাহলে আমরা কিন্তু কুলাতে পারবো না, তো যদি তারা এদিকে আক্রমণ করার জন্য চলে আসে তাহলে তুমি সব সামলে নিও। তখন থরকেল বলে যে মানে তুমি কোথায় যাবে এখন? তখন থর্স বলে যে আমি এখন এদের সবাইকে মেরে ফেলবো। তখন আমরা এখানে দেখতে পাই থর্স সেই ভাঙা পিলারের উপর দিয়ে দৌড়িয়ে আরেকটি জাহাজে লাফ দিয়ে চলে যায়, আর সেখানকার সমস্ত লোকগুলোকে সে এক এক করে কচু কাটার মতো কাটতে কাটতে এগিয়ে যাচ্ছিল, এবং তখন একটি লোক থরের উপরে কুড়াল দিয়ে আঘাত করে দেয়, কিন্তু এটি লাগার আগেই সিন কাট হয়ে যায়, এবং আমরা দেখতে পাই আকাশ থেকে শিলা বৃষ্টি হচ্ছিল, এবং তারপরে আমরা দেখতে পাই যে থর্সকে সেই লোকটি মারার আগে থর্স তার পেটে চাকু ঢুকিয়ে দিয়েছে, এবং তখনই সেই লোকটি বলে যে ভেরি সরি, আমাকে তুমি ক্ষমা করে দিও, মানে সে তার ওয়াইফের কথা এখানে উল্লেখ করা। আর এই কথা শুনে থরের মন অনেক খারাপ হয়ে যায়, কারণ থরেরও বাসায় বউ বাচ্চা রয়েছে, এবং থর্স কোনো কিছু ভাবছিল কি তখনই দূর থেকে একটি তীর এসে থরের বুকে লাগে, এবং তখন আরো কিছু সৈন্য এসে থরকে ঘিরে ধরে, এবং তাদেরই মধ্যে একজন যখন থর্সের উপরে আক্রমণ করে, এবং তখনই থর্স তাকে নিয়ে পানিতে লাফ দেয়, এবং তারপরে পানি নিচে এসে সেই ওই লোকটিকে মেরে ফেলে, এবং সে 7 কিলোমিটার দূরে একটি দ্বীপে চলে আসে, এবং তারপরে আমরা সেই যুদ্ধক্ষেত্রটা দেখতে পাই। মানে ভাই দেখতেই পাচ্ছেন এখানে পুরো সমুদ্রে আগুন জ্বলছে, মানে জাহাজগুলোতে আগুন জ্বলছে, কিন্তু থরের এই যুদ্ধতে কোনো ইন্টারেস্ট নেই, মানে এই যুদ্ধ আর থর্সের একটুও ভালো লাগে না। এবং তারপরে সিন শিফট হয় এবং আমরা আইসল্যান্ডের একটি জায়গা দেখতে পাই যেখানে একটি বাচ্চা থরফিন নামে সেই নদীতে থেকে বালতিতে করে পানি নিয়ে তার বাসায় গিয়ে জমা করে রাখে খাবার, এবং তার বাসায় আমরা তার বোন হেলগাকেও দেখতে পাই। এবং তারপরে সিন শিফট হয় এবং আমরা লিভ নামের একজন ব্যক্তিকে দেখতে পাই যে কিনা থরফিন এবং তার ছোট ছোট বন্ধু বান্ধবদেরকে গল্প শোনাচ্ছে। মানে এই থরফিনের সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, মানে এই এলাকার একটি বয়স্ক দাদা টাইপের একটি লোক, তো সে কিন্তু আমার বন্ধুর মতনই ফাফরবা, খালি চাপা পিটাচ্ছে যে আমি এই করেছি ওই করেছি, আমি সমুদ্রে অনেক অনেক জায়গায় ঘুরেছি, এবং আমি আর তোমাদের পূর্বপুরুষেরা মিলে আমরা দূরে পশ্চিম দিকের তীরে গিয়েছিলাম। তো সমুদ্র পার হয়ে যখন আমরা ওইদিকে যাই তখনই আমরা একটি গরম সমতল জায়গাকে দেখতে পাই, সেখানে এইরকম আইসল্যান্ডের মতো বরফ আর ঠান্ডা নেই, এখানে প্রচুর পরিমাণে পানি রয়েছে, প্রচুর পরিমাণে শস্য রয়েছে, খাদ্যদ্রব্যেরও কোনো অভাব নেই, আর সেখানে আমরা কিছু আদিবাসীকেও দেখেছি। আমরা তাদের ভাষা বুঝতে পারিনি, কিন্তু তাদেরকে আমরা দেখেছিলাম, তারা অনেক ভালো মানুষ। দেখো সেই আদিবাসীরা আমাকে একটি মুকুটও দিয়েছে, দেখো এটাই তার প্রমাণ, তাহলে বলো আমি খুব সাহসী না, আমি লেজেন্ড না? এবং তখনই সেখানে একটি বাচ্চা বলে ওঠে না তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি খালি খামোখা ফাফরবাজি করছো, কারণ আমি শুনেছি সেই সমুদ্রের পারে নাকি অনেকগুলো ড্রাগন রয়েছে, এখানে যেই যায় তাদেরই নৌকা সে ভেঙে ফেলে এবং তাদেরকে মেরে ফেলে। তখন সে আবার বলে যে আরে না, আমি সেই ড্রাগনগুলোকে পাড়ি দিয়ে এখানে পার হয়ে গিয়েছি, কিন্তু তখনই লিভ আবার বলে ওঠে আরে আমি তো সেই সমুদ্রটাও পার হয়ে গিয়েছি, এখানে অনেক অনেক ড্রাগন ছিল, তাহলে বলো আমি কতটা লিজেন্ড, আমি সেই সমস্ত ড্রাগনের মোকাবেলা করে ওই পারে গিয়েছি, দেখো আমার মাথায় যে মুকুটটি এটি তার প্রমাণ, বলো তাহলে আমি লিজেন্ড? মানে বুঝতেই পারছেন সে এখানে ফাপড়বাজি করছে। সে তখন বলে যে থরফিন দেখো তুমি তো বিশ্বাস করছো তাই না, এরা কে বিশ্বাস করে করুক না করে না করুক, কিন্তু তুমি তো বিশ্বাস করছো যে আমি একজন সাহসী মানুষ, আমি একজন লিজেন্ড। এবং তখনই থরফিন বলে যে এই কথাটি যদি আমার বাবা বলে তাহলে আমি এটাকে বিশ্বাস করবো যে তুমি অনেক সাহসী। তখন লিভ থরকে বলে যে থর তুমিও বলো যে আমি কতটা সাহসী, তুমি এদেরকে বলো না। তখন থর বলে যে যাও অনেক হয়েছে, সবাই বাচ্চারা নিজের বাসায় চলে যাও এবং গিয়ে ঘুমিয়ে পড়ো। মানে ভাই দেখতেই পাচ্ছেন রাত্রেবেলা তুষার বৃষ্টি হচ্ছে এবং প্রচুর ঠান্ডা, এবং তখনই সিন শিফট হয় এবং আমরা বাইরে একটি লোককে দেখতে পাই যে কিনা থরদের বাসার এদিকেই আসছিল, এবং তারপরে সিনে আমরা দেখতে পাই থর এবং তার ওয়াইফ এবং এই লিভ মিলে খাবার খাচ্ছে, এবং তখনই বাইরে থেকে থর্সের মেয়ে হেলগা এখানে চলে আসে এবং এসে বলে বাইরে প্রচুর পরিমাণে তুষারপাত হচ্ছে এবং বাইরে অনেক বেশি ঠান্ডা, এবং তখনই লিভ বলে যে আসো তাহলে তোমাকে আমি গরম করে দেই, মানে শয়তানি করে এই কথাটি বলেছে। দাদা নাতি বুঝতেই পারছেন। এবং তারপরে সিনে আমরা দেখতে পাই থরফিন একটি জাহাজ নিয়ে একটি সমুদ্র পথে রওনা দিয়েছে, এবং সেই সমুদ্রে একটি বড় ড্রাগন উঠে তার লেজ দিয়ে থরফিনকে জড়িয়ে ধরে, এবং তারপরে সিন শিফট হয়ে আমরা দেখি থরফিন ঘুমিয়ে স্বপ্ন দেখছিল এবং তার বোন হেলগা তার গলা এভাবে চিপে ধরেছে, এবং থরফিন তখনই চিল্লিয়ে উঠে বলে যে এই বিছানা আমি গরম করেছি, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তারা দুজনে বাইরে থর্সের আওয়াজ শুনতে পায় এবং তারা বুঝতে পারে বাসায় কেউ এসেছে এবং তারা গল্প করছে, এবং থরফিন তখন বলে বাইরে বাবারা কি বিষয় নিয়ে গল্প করছে।
তখন হেলগা বলে যে এটা বড় মানুষদের ব্যাপার, এটাকে তোমার কান দেওয়ার কোনো দরকার নেই, তুমি কাজেই ঘুমিয়ে পড়ো। এবং তারপরের দিন সকালবেলা আমরা দেখতে পাই থর্স আর তার মেয়ে মিলে তাদের বাসার ছাদ থেকে সমস্ত বরফগুলো ফেলে দিচ্ছে। মানে তাদের বাসার ছাদে বরফ রাত্রেবেলা অনেক জমা হয়ে গিয়েছে, এগুলোই সকালবেলা তারা পরিষ্কার করে। এবং তখনই থর্সের মেয়ে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায় এবং সে নিচে কোনো কিছুর একটি উপস্থিতি বুঝতে পারে, নিচে কিছু একটি রয়েছে। এবং তখনই সে তার হাত দিয়ে বরফগুলোকে খুঁড়া শুরু করে। এটা দেখে থর্স অবাক হয়ে যায় এবং বলে তুমি কি ঠিক আছে? তখন তার মেয়ে কোনো কিছুর উত্তর না দিয়ে সে বরফ খুঁড়তে থাকে। এবং তারপর আমরা দেখতে পাই কাল রাতে যে সেই লোকটি এদিকে আসছিল সে এখানে পড়ে রয়েছে, মানে সে হয়তো বা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল এবং বরফে দেখে গিয়েছিল। এবং তারপরে সিন শিফট হয় এবং আমরা লিফকে দেখতে পাই যে কিনা তার নৌকাকে ঠিক করছে, মানে ছোট্ট একটি নৌকাকে সে ঠিক করছে। আর আমরা এখানে আরো বুঝতে পারি লিভ একজন ব্যবসায়ী কিনা ব্যবসার জন্য দূর দূরান্তে পর্যন্ত যে থাকে, আর ওখান থেকে ফিরে এসেছে বাচ্চাদেরকে যত আজাইরা গল্প আছে ওগুলো শোনায়। থরফিন তখন সেখানে এসে লিভকে বলে যে তুমি যে কাল রাতে গল্পটি শোনালে সেটা কি সত্যি? তখন লিভ বলে যে হ্যাঁ সেই কথাগুলো একদমই সত্য। আমরা নৌকা নিয়ে যেতে যেতে আমাদের নৌকাটি একটি পাহাড়ের চূড়ায় আটকে গিয়েছে এবং তার কিছুদিন পরে আমাদের খাদ্যদ্রব্য সমস্ত শেষ হয়ে যায় এবং বাধ্য হয়ে আমরা তখন বরফ খেতে বাধ্য হয়েছি। এবং তার কয়েকদিন পরে আমাদের নৌকাটিও ভেঙে যায়। তখন আমরা এখান থেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে বের হওয়ার চেষ্টা করি। কিছুক্ষণ পরে যখন আমি হাঁপিয়ে পিছনের দিকে তাকাই তখন দেখি আমি বাদে সেখানে সবাই মারা গিয়েছে, মানে সে এখানেও আবার গল্প শুরু করে দিয়েছে। এবং তারপরে সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই থর সেই লোকটিকে তার বাসায় নিয়ে চলে আসে এবং তার ওয়াইফকে বলে যে তাড়াতাড়ি গরম পানি নিয়ে। এবং আমরা দেখতে পাই থর সেই লোকটির বুকে অনেক জোরে জোরে চাপড়ে দিচ্ছে এবং তার মেয়ে তার পাকে মালিশ করে দিচ্ছে। আর তার গলায় আমরা লোহার একটি পাট্টি দেখতে পাই, মানে এই লোকটি সেই সময়কার একটি দাসী। মানে বুঝতেই পারছেন এই কাহিনীটি কিন্তু মধ্যযুগ। সেই সময় মানুষের অবস্থা তো আমরা মোটামুটি সবাই জানি, সেই সময় মানুষের অবস্থা খুবই খারাপ ছিল। মানে ভাই এখন পৃথিবীতে যতই খারাপ অবস্থা থাকে তারপরেও মধ্যযুগের চেয়ে অনেক ভালো আছে। তো তারপরে সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই লিভ আর থরফিন বসে গল্প করছে। তো তখন লিভ বলে যে আমাদের পূর্বপুরুষেরা একটি সমতল জায়গায় থাকতো যেখানে প্রচুর পরিমাণে গরম ছিল এবং সেখানে নদী কোনো সময় বরফে জমে যেত না, কিন্তু সেখানে হাল্প নামের একজন ব্যক্তি যে কিনা তার বিশাল বড় সৈন্য নিয়ে এখানে চলে আসে এবং আমাদের গ্রাম পুরো জ্বালিয়ে দেয় এবং সেখানকার মানুষদেরকে ধরে ধরে সে মারতে থাকে। এবং সে ওখানকার মানুষদেরকে দুইটি অপশন দিয়েছিল, হয়তো বা এই গ্রামে থাকতে হবে তার গোলামি করে, আর নাইলে এখান থেকে পালিয়ে যেতে হবে। তো আমার পূর্বপুরুষ বা তোমার পূর্বপুরুষরা আমরা সবাই এখান থেকে পালিয়ে এখানে এসেছি। এবং থরফিন এই কথাটি শুনেই রেগে যায়। সে বলে যে আমার বাবাকে আমি একজন যোদ্ধা মনে করি এবং আমার বাবা অনেক সাহস, সে বা তার পূর্বপুরুষরা কোনোদিনও পালিয়ে এখানে আসতে পারে না, তুমি মিথ্যে বলছো হেল। এবং এই কথা বলে সে তার বাসায় দৌড়িয়ে চলে আসে এবং থরফিন তার বাসায় এসে দেখতে পায় তার বাবা সেই দাসীটিকে বাঁচানোর অনেক রকম চেষ্টা করছে। এবং তখন সেই দাসীটি চোখ খুলে এবং বলে যে প্লিজ আমাকে তোমরা হাবরেনের কাছে পাঠিয়ে দিও না, আমি ওই জায়গাটাকে একদমই পছন্দ করি না প্লিজ। আর এই কথা বলেই সে কান্না করতে শুরু করে। এবং তখনই তাদের বাসায় একজন লোক এসে বলে যে এই গ্রামে হাবরেন এবং তার দলবল এখানে চলে এসেছে এবং তার একটি দাসী হারিয়ে গিয়েছে, সে তাকে নিতে চলে এসেছে। আর বাইরে আমরা প্রথমবারের মতো হাবরেনকে দেখতে পাই যে কিনা তার দলবল নিয়ে এখানে চলে এসেছে। মানে বুঝতে পারছেন একে দেখে কোনো নেতা মন্ত্রী মনে হচ্ছে, মানে বুঝতে পারছেন মধ্যযুগটা কিরকম ছিল, মানে একটু যার প্রভাব রয়েছে সেই এই এলাকা ডমিনেট করতো। এবং সে এখানে এসে বলে যে সিগল হচ্ছে এমন একটি জিনিস যেটাই মানুষের গলায় দেখতে ভালো লাগে। এবং তখনই হাবরেনকে দেখে এই গ্রামের মানুষ অনেক ভয় পেয়েছে এবং তারা সবাই একত্র হয়ে হাবরেনকে দেখছিল। এবং তখনই একটি ছেলে যে কিনা তার তরোয়াল বেল করে বলে যে এসব পুরানা হিসাব বরাবর করার সময় এসেছে। এবং তখনই তাকে তাদের গ্রামের লোকজন থামায় যে বাদ দাও এগুলো ঝগড়াঝাটি এখন আর করিও না, আমরা কতদিন আর এরকম ঝগড়া আর লড়াই করতে থাকবো। এবং তখনই হাবরেনের একটি লোক যে কিনা তারও নিজের তরোয়াল বের করে বলে তুই আমার একটি হাত কেটে নিয়েছিস, এখন আমি তোকে মেরে ফেলবো। তখন সেই ছেলেটি বলে যে তুই আমার ভাইয়ের জিবা কেটে নিয়েছিস, তো কাজেই আমি তোকে একদমই মেরে ফেলবো আয়। তো এখানে আমরা এই বিষয়টি ক্লিয়ার হয়ে যায় যে আগেও হয়তো বা এই দুইটি দলের মধ্যে অনেকবার লড়াই হয়েছে। এবং তখনই সেই হাবরেনের লোকটি বলে যে আয় আমরা এখন লড়াই করি, এখানে রুলস কে মানে এখানে কোনো রুলস নেই, আয় আমরা দুইজনই এখন লড়াই করি 1 ভার্সেস 1। তখনই হাবরেন নিজের সিগলটি বের করে ওই লোকটির মুখে পেঁচিয়ে একটি জোরে টান মারে, তো যার ফলে সেই লোকটির মুখের চামড়াটাই খুলে আসে। এবং হাবরেন এখানে বলে যে এখানে রুলস সবাইকে মানতে হবে, আর যারা রুলস মানে না তাদের বিচার একমাত্র সিগলই করবে, মানে একে সিগল ভূতে ধরেছে। এবং তারপরে সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই সেই দাসী যে কিনা ভিনল্যান্ডের মধ্যে নিজেকে আবিষ্কার করে, মানে এই বেচারা নিজের বাবা মাকেও এখানে দেখতে। এবং সে বলে বাবা মা তোমরা এইখানে কিভাবে এসেছো, আমাদেরকে তো আলাদা আলাদা জায়গায় বিক্রি করা হয়েছিল, তোমরা এখানে কিভাবে আসলে। এবং এই কথা বলে সেই দাসীটি কান্না করতে শুরু করে। এবং থর্স তখন বলে যে আরে ভাই তুমি এখন প্লিজ জেগে থেকো, মানে চোখটি নিজের চোখটিকে খোলা রেখে, মানে মানুষ মৃত্যুর আগে যে ভীষণ দেখে সেই ভীষণটি সে দেখে। এবং তখনই এই ঘরের ভিতরে হাবরেন চলে আসে, বলে যে আমার একটি দাসী হারিয়ে গিয়েছে এবং তাকে আমার নিতে হবে। আর তখনই থর্সের মেয়ে তাকে দেখে তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে বলে যে আমরা এই দাসীটিকে লুকাই নিয়ে, এ তো জাস্ট মারা যাচ্ছিল, আমরা একে বাঁচিয়েছি, আমরা একে আপনার থেকে লুকাইনি, আপনার দাসী লাগলে আপনি নিয়ে যান। এবং তখনই থর্স বলে যে এই দাসীটিকে তুমি কিসের বিনিময়ে নিয়েছিলে। এবং তখনই হাবরেন বলে যে এই দাসীটিকে আমি 2টি ভেড়ার মাধ্যমে নিয়েছিলাম। তখন থর্স বলে যে আমি তোমাকে 3টি ভেড়া দিচ্ছি, তুমি এই দাসীটিকে আমাকে দিয়ে দাও। তখন হাবরেন বলে যে না আমি তো একে দিতে পারবো না, কারণ আমি একে নিয়ে যে অন্যান্য দাসীদেরকে দেখাবো যে দেখো আমার আইন যদি না মানো তাহলে কি রকম দশা হবে এবং এর বিচার একমাত্র সিকলই করবে, একে নিয়ে গিয়ে আমি প্রচুর পরিমাণে টর্চার করবো এবং সবাইকে দেখাবো। তখন থর্স বলে যে তাহলে 4টি ভেড়া দিচ্ছি। তখন হাবরেন বলে যে তুমি যদি এটাকে দ্বিগুণ করো তাহলে আমরা ডিল থেকে ডান করতে পারি। তখন থর বলে যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি 8টা ভেড়াই দিব, তারপরে তুমি এই দাসীটিকে মুক্ত করে। তখন হাবরেন বলে তুমি কি মনে করছো একে 8টি ভেড়া দিয়ে তুমি একে মুক্ত করে দিতে পারবে? তো যাই হোক আমি তো আমার 8টা ভেড়া পেয়ে গেলাম, তুমি একে নিয়ে কি করবে? মানে ভাই চিন্তা করে দেখেন সেই সময় মানুষের কি দাম ছিল, যারা একটু গরিব ছিল বা একটু নিম্ন শ্রেণীর ছিল তাদের জীবনের কোনো দামই নেই, মানে 8টা ভেড়ার বিনিময়ে একটি মানুষকে দিয়ে দিল। যাই হোক এখানে আমরা আরো বুঝতে পারি থর্স আসলে অনেক ভালো একজন মানুষ। এবং তারপরে সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই থরের
মেয়ে প্রচুর পরিমাণে কান্না করছে এবং থরফিন তখন বলে যে তুমি এত কান্না করছো কেন। তখন তার বোন তাকে বলে যে আমরা একটি দাসীকে নিলাম 8টি ভেড়ার বিনিময়ে, কিন্তু আমাদের লাভটি কি হলো, তাকে তো ভেড়াগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই সেই দাসীটি মারা গেল। মানে বুঝতে পারছেন সেই দাসীটি অবশেষে মারা গিয়েছে। এবং তারপরে সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই জমস ভাইকিং এর একটি দল এদিকেই আসছে। মানে বুঝতে পারছেন মধ্যযুগের সবচেয়ে ডেঞ্জারাস লেভেলের এরা যোদ্ধা ছিল। মানে জমস ভাইকিংদের হিস্টোরিটা আমি আপনাদেরকে বলি। এরা ছিল নরওয়ে এবং ইংল্যান্ডের মধ্যখানের একটি জায়গার কৃষক ছিল। মানে এরা কৃষিকাজই করতো হালকা পাতলা। তাদের যে রাজা মন্ত্রীরা ছিল সেই সময় তারা তাদেরকে প্রচুর পরিমাণে অত্যাচার করতো, প্রচুর পরিমাণে টর্চার করতো। তো যার ফলে তারা এত দুঃখ কষ্ট সইতে সইতে নিজেদেরকে আপডেট করতে থাকে, মানে নিজের জনশক্তি বাড়াতে থাকে। তো এইভাবে করেই তারা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী একটি যোদ্ধা হয়ে যায়। সেই সময় মানে মধ্যযুগে যদি কেউ ভাইকিংসদের নাম শুনতো তাহলে তাদের পেশা পর্যন্ত বের হয়ে যেত। তো এই জমস ভাইকিংস এর একটি দল যে কিনা থর্সের এলাকায় আসছে এবং হয়তোবা আগামী সিজনে আমরা দেখতে পারি তারা এই ভাইকিংদের সাথে লড়াই করতে পারে। আর এখানেই ভিনল্যান্ড সাগার ফার্স্ট এপিসোডটি শেষ হয়ে যায়। মানে ভাই এই অ্যানিমেটি পুরোটাই টুইস্টে ভরা। আর আরেকটি বিষয় খোলাসা করি, এই অ্যানিমেটি কিন্তু হিস্টোরিক্যাল একটি মানে দেখলে মজাটি বুঝতে পারবেন। মানে এই অ্যানিমেটি 2019 সালে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। এটার IMDb রেট হচ্ছে 10-এ 8.9। যাই হোক, আশা করি আপনারা ফার্স্ট এপিসোডটি এনজয় করেছেন। আর আমি জানি না ভাই আমি কতটুকু বোঝাতে পেরেছি, কিন্তু আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, যদিও বা আমার অ্যানিমে কিংবা সিনেমাতে কোনো এক্সপিরিয়েন্স নেই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।